হ্যালো, আজকে আমরা আছি আসামের যে গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে একটা হিন্দু মন্দির আছে। সেই মন্দিরটার নাম হলো কামাখ্যা মন্দির। আজকে আমাদের গন্তব্যস্থল সেখানে। আর তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, সেই ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আর আমরা যাচ্ছি কামাখ্যা দেবীর মন্দিরে। এই ব্রিজটা অনেকটা বড় ছিল, অনেকটা লম্বা ছিল। আর পাশে এখনই তোমরা দেখতে পারবে নদীটা, ওটা ছিল ব্রহ্মপুত্র নদী। আমরা এই নদীটার উপর দিয়ে যে ব্রিজটা আছে, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। এই দেখো, এই ব্রিজটা শেষ হলো। তো দেখলে তোমরা ব্রিজটা কত বড় ছিল। তা আমরা অবশেষে মন্দিরের কাছাকাছিই চলে এসেছি। এটা যেহেতু এটা পাহাড়ের উপরে এটা নীলাচল পর্বত, এই পর্বতটার নাম। এই পর্বতের উপরেই রয়েছে কামাখ্যা দেবীর মন্দির। তো সেই মন্দিরে ওঠার যে পথটা, ওটা দিয়ে উঠে এসে আমাদের এখানে গাড়িটা রেখে তারপরে আমরা পায়ে হেঁটে গেছিলাম। এই যে যাচ্ছি, আমরা সিঁড়ি উঠে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি না যে আমরা কোন দোকান থেকে মায়ের পুজোর জন্য ফুল প্রসাদ সব কিছু নেব। তো অবশেষে এরকম একটা দোকান থেকে আমরা দাঁড়িয়ে সব জিনিসপত্রগুলো কেনাকাটি করছিলাম। সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে চলছিলাম মায়ের কাছে। এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। যেহেতু এই মন্দিরে প্রচুর লোকের সমাগম হয়, তো যথারীতি ভিড়ও ছিল সেদিনকে প্রচুর। তা আমরা অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এই মন্দিরটি হচ্ছে আসামের গুয়াহাটিতে এই মন্দিরটি রয়েছে, কামাখ্যা দেবীর মন্দিরটি। এই মন্দিরটি যে সতীর পীঠের যে 51 পীঠ, সেই 51 পীঠের মধ্যে অন্যতম। আর এই পীঠটিতে কামাখ্যা মন্দিরটির একটি বিশেষ কারণ সেটা ছিল সতীর গর্ভ বা যোনি এসে এখানে পড়েছিল বলে এটাকে কামাখ্যা দেবীকে মানে রক্তক্ষরণকারী দেবী নামেও অনেকে বলে থাকে। তো আমরা অবশেষে সেই মন্দিরে গিয়ে আমার হাজব্যান্ড তখন পুরোহিত খুঁজছিলেন, পুরোহিতের জন্য দেখতে গেছিল যে পুজো দেওয়ার জন্য। তো যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না আমাদের মন্দিরে কোনোভাবে, তো আমাদের এই জন্য আমরা পুজোর মায়ের যে গর্ভগৃহ, সেখানে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো এটা হচ্ছে পুরোহিত মশাই ভেতর থেকে পুজো দিয়ে নিয়ে আসার পরে আমাদেরকে নারকেলটা দিয়েছিল। নারকেলটা এখানে আমাদের ভাঙতে হয়েছে।
তো ভেঙে ওখানে জলটা দিতে হয়েছে, নারকেলের জলটা। জলটা যখন হয়ে গেছে দেওয়া এখানে, তো আমাদের পুজো ঠাকুরমশাই বলে কমপ্লিট হয়ে গেছে। ক্যামেরা অ্যালাউ না থাকাতে আমরা তোমাদেরকে জিনিসটা দেখাতে পারলাম না। তো আমরা বাইরে থেকে অবশেষে কিছু ছবি তুললাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি টবি তুলে তারপরে আমরা আবার মন্দিরটা চারিদিকে দেখা শুরু করলাম। আর পেছনে যে দেখো ঠাকুরটা দেখতে পাচ্ছ, এখানে এই মন্দিরের চত্বরেই কিন্তু যে আমরা দশমহাবিদ্যার কথা জানি, তো সেই ঠাকুররাও রয়েছেন, সেই ঠাকুরের মন্দিরগুলোও রয়েছে। তো শুধু যে দশমহাবিদ্যার মন্দির রয়েছে সেটা না, সেই মন্দিরগুলো ছাড়া আরও 30টি দেবদেবীর মন্দিরও কিন্তু রয়েছে এই কামাখ্যা দেবীর মন্দিরে। এই জন্যই মনে হয় মন্দিরটা এত বেশি স্পেশাল হয়ে ওঠে। দেখো এই হচ্ছে মন্দিরের চূড়া, আর চারিদিকে রয়েছে ফুলের সাজসজ্জা। ছোটবেলায় শুনেছিলাম যে ঠাকুর না ডাকলে বা মায়ের ডাক না পেলে নাকি মন্দিরে কখনো যাওয়া হয় না। তো সেই কথাটার গুরুত্ব সেইভাবে না দিয়ে থাকলেও এখন কিন্তু কথাটার মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে এটা একদমই সত্যি। আমার এই কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার অন্তত কথা ছিল 15 বছর আগে। তখন থেকে আমরা প্ল্যান করেছিলাম যে কামাখ্যা দেবীর মন্দিরে যাব, কিন্তু কোনো না কোনো কারণে কখনোর জন্যই হয়ে ওঠেনি। এটা একটু দেখে নাও, এখানে হচ্ছে গণেশ ঠাকুরের ছবি রয়েছে, আর পেছনের নিচে যেগুলো দেখছো এগুলো কিন্তু সব কয়েন, 1 টাকা 2 টাকার কয়েনগুলো না, সবাই ওরকমভাবে আটকে দিয়ে গেছে। তো আমি এটার মানে কিছু বুঝিনি যেটা কেন এরকমভাবে আটকে দিয়ে গেছে, কিন্তু আমি সবাইকে দেখেছি এরকম করেই কয়েনগুলো সব আটকে দিয়েছে, আর নিচেও প্রচুর কয়েন পড়ে রয়েছে। তো আমার জিনিসটা খুব একটা ভালো লাগেনি, যে আমরা যেহেতু টাকা পয়সার জিনিসটা লক্ষ্মী দেবীর রূপ হিসাবেই জানি, তো সেখানে চারিদিকে এত কয়েনগুলো ছড়িয়ে রয়েছে, আমার ঠিক ব্যাপারটা ভালো লাগলো না। কিন্তু যতই হোক, অবশেষে ঠাকুরের জায়গা। তো আমাদের পুজো শেষে আমরা এইভাবে পরিক্রমা করছিলাম। তো যেটা বলছিলাম, 15 বছর আগে বা তারও হয়তো বেশি হবে, তবে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা আসাম যাব, কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু কোনো না কোনোভাবে এটা কখনোর জন্যই হয়ে ওঠেনি। তো অবশেষে সেটা এত বছর পরে গিয়ে ফাইনালি পূরণ হলো। এই জন্যই আমি তখন কথাটা ভাবছিলাম যে তাহলে কি কথাটা সত্যি, যে যতদিন না মা ডাকে ততদিন মায়ের কাছে যাওয়া যায় না। আর আরও একটা স্পেশাল কথা বলে রাখি, এই যে এত মন্দিরে ফুলের কাজ দেখছো, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে মায়ের মন্দিরটা, সেটার আরও একটা স্পেশাল দিক ছিল। আমরা যখন পুজো দিতে গেছি আমাদের কাছে তখন যে আমাদের পুরোহিত ছিলেন, উনি আমাদের বললেন আমরা একদম স্পেশাল একটা দিনে গেছি পুজো দিতে, সেটা ছিল মায়ের বাসি বিয়ের দিন। তোমরা এই জায়গাটা একটু দেখে নাও, এটা যেহেতু আসামের, তো আসামের তো ট্রেডিশন তারা ধরে রাখবেই। এখানে তারা একটু আসামিয়া গানের সাথে নাচ করছিল, সাথে গানও চলছিল, একটু দেখো। তো
যেটা বলছিলাম, এত ফুল দিয়ে মায়ের মন্দিরটা সাজানো, আমি যেহেতু প্রথমবার গেছি, তো আমি ভেবেছি হয়তো মন্দিরটা এরকমভাবেই ফুল দিয়ে সব সময়ের জন্য সাজানো থাকে, কিন্তু না, পুরোহিত মশাই বললেন ওই দিন আগের দিন ছিল, আমরা যেদিন পুজো দিতে গেছি তার আগের দিন ছিল মায়ের বিবাহের দিন। তো আমরা যেদিন গেছি সেটা ছিল বাসি বিবাহের দিন। তো সেটা মানে এই 3 দিন ধরে মায়ের এখানে যে পুজোটা হচ্ছে, যে উৎসবটা হচ্ছে, সেটা অবশ্যই তাহলে স্পেশাল, কারণ আমরা বিয়ের ওই মুহূর্তটাতে গেছিলাম। তো এটা সত্যি আমার জন্য আরও বেশি স্পেশাল করে তুলেছিল যে মা এমন একটা সময় ডেকেছেন যেখানে আমরা এই সময়টাতে উপস্থিত থাকতে পেরেছি। আর শুধু সেটা নয়, মায়ের ওখানে কুপন কেটে ওখানে ভোগের ব্যবস্থাও করা থাকে, কিন্তু এই সময় মায়ের বিবাহ উপলক্ষে ওখানে 3 দিনের জন্য পুরোটাই ফ্রিতে ভোগ খাওয়ানো হচ্ছিল। তো আমরা মায়ের বিয়েতে গেছি আর সেখানে ভোগ খাবো না, সেটা তো হয় না। তো আমরা অবশেষে খুব ভালো করে সেই প্রসাদ নিয়ে তারপরেই আমরা ফিরেছি ওখান থেকে। আর দেখো এত সুন্দর ফুলের কাজ করেছিল, আমি প্রথমে ভেবেছিলাম এটাই বোধহয় থাকে নর্মাল, তখন পরে জানতে পারি না, এটা পুরোটাই সাজানো মায়ের বিয়ের জন্য। তো আমরা যেহেতু ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, ভেতরে খুব সুন্দর করে খাট সাজাচ্ছিল, আমরা ওই জায়গাগুলোও দেখছিলাম, বেশ মজা লাগছিল, খুব ভালো লাগছিল এই সময়টা গিয়ে পুজো দিতে পেরে। আর এখানে দেখো আমার মেয়ে যে মালাটা পরেছে, ছাগলের বাচ্চাটা এসে সেই ফুলগুলো খাওয়া শুরু করেছে। তো এটা তো ছাগলের বাচ্চাগুলোকে দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই কপালে সিঁদুরটা দেখে আমি একটু ভাবছিলাম যে এগুলো কি মায়ের জন্যই দেওয়া হচ্ছে ছাগলগুলোকে, নাকি নর্মালি এখানে ওরা এইভাবেই চড়ে বেড়ায়। তো সেটাও একটা ভাবার বিষয় ছিল। যাই হোক, ওই দিকটাতে খুব একটা কনসেন্ট্রেট না করে তারপরে অবশেষে মায়ের মন্দিরটা খুব ভালো করে পরিক্রমা করলাম। অবশেষে মাকে অনেক ধন্যবাদ জানিয়ে তারপরে আমরা ওখান থেকে ফিরে আসলাম। মনে সত্যি একটা আলাদা শান্তি হচ্ছিল এত সাজসজ্জা দেখে, এত সুন্দর কিছু দেখে, যে এত বছর ধরে যে আসতে পারিনি, সেই দিনটাতে তারপরে এত সুন্দর একটা দিনে আসতে পারবো, এত একটা স্পেশাল দিনে যে মা ডেকে পাঠাবেন, সেটা সত্যিই ভাবতে পারিনি। এটা আমাদের সত্যি পুরো সারাটা জীবন মনে থাকবে যে আমরা এরকম একটা দিনে মায়ের ওখানে গেছিলাম। তো মায়ের ওখান থেকে শেষ করে মায়ের ওখানে পুজো দেওয়া শেষ হয়ে আমরা গেছিলাম আমাদের একটা অফিসের ক্লায়েন্টের বাড়িতে। তো তারা আবার ওখানে কিছু টিফিনের ব্যবস্থা করেছিল। যেহেতু আমরা মায়ের প্রসাদ নিয়ে তারপরে গেছিলাম, আমরা এখান থেকে কিছুই খেতে পারিনি, আমি শুধুমাত্র ওই বানানা চিপসটাই খেয়েছিলাম শুধুমাত্র, বাকি সব কিছুই ওনাদের কাছে আবার রিটার্ন গেছে। তো তারপরে আমরা ওই দাদার সাথে দেখা করে ফিরে এসেছি। টাটা।